বান্ধবীর সাথে বন্ধু বা বন্ধুর সাথে বান্ধবী যাওয়ার বিষয়ে তাদের এজ লিমিটেশনের একটা বিষয় মানে আছে। কার বান্ধবী কার সাথে যাচ্ছে সেটাও তো হ্যাঁ, একটু ব্যাপার। সেটাও একটা ব্যাপার। সম্মানিত দর্শক মণ্ডলী, শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্রে কক্সবাজার। আজ রোববার 4 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 20 পৌষ 1432 বঙ্গাব্দ। যথারীতি উপস্থাপনায় আছি আমি নির্বাণ পাল। সংবাদপত্র পর্যালোচনায় আমাদের সাথে আজকে অতিথি হিসেবে এসেছেন তরুণ অ্যাডভোকেট সচিব কর্মকার তিলক। আপনি আপনার পরিচয়টুকু যদি আমাদের সাথে দর্শকদের দিতেন। শুভেচ্ছা সকলকে, এবং যারা প্যানোয়া নিউজের সাথে কাজ করছেন, শিল্পী, কলাকৌশলী এবং যিনি উপস্থাপনায় আছেন, আমার খুব শ্রদ্ধাভাজন এবং প্রিয়ভাজন, সকলকে শুভেচ্ছা। আমি অ্যাডভোকেট সচিব কর্মকার তিলক। আমি প্র্যাকটিস করছি চট্টগ্রাম জাজ কোর্টে, এবং কক্সবাজার আমার বাড়ি। সেই হিসেবে এখানে আসা, এবং এখানে আমার একটা তপলাইন ইনস্টিটিউট আছে, যেটা হয়তো আপনারা সকলেই জানেন। সেই সুবাদে মূলত আমার কক্সবাজারের যাতায়াত, চট্টগ্রাম যাতায়াত থাকেই। তো আজকে প্যানোয়া নিউজের আমন্ত্রণে আবার কক্সবাজার আসা। তো তাদের সাথে দেখি আজকে সকালটা কেমন যায়। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, কষ্ট করে আপনি আসছেন। আমাদের আপনাকেও প্যানোয়া ধন্যবাদ। পরিবার থেকে আপনাকে সুস্বাগত। যথারীতি আমাদের নিয়ম অনুসারেই আমরা কক্সবাজার থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর হেডলাইন দর্শকদের পড়ে শোনাবো। শুরুতে দৈনিক আজকের কক্সবাজার বার্তা হেডলাইন করেছে, পুলিশের ভিতরেই ইয়াবা সাম্রাজ্য। চট্টগ্রাম কক্সবাজার রুটে সক্রিয় পুলিশ সিন্ডিকেট। একজন লয়ারের দৃষ্টিকোণ থেকে আপনি নিশ্চয়ই এটা আলোচনা করতে চাইবেন। তারা সাব হেড করেছে, দুধে ভাতে ছিলেন অনেক প্রার্থী, সবচেয়ে বেশি মামলা হামিদ, জামাতের হামিদকে বোঝানো হয়েছে, ও সালাউদ্দিনের। আরেকটা হেড ওরা কাছে, যাচাই বাসায় শেষে ধরা গেলেন পাঁচ প্রার্থী, 23 প্রার্থীর মধ্যে টিকে রইল 18 জন। দৈনিক কক্সবাজার ওনারা হেড করেছেন, এলপিজির দামে লাগামহীন নৈরাজ্য। আপনি জানেন যে দফায় দফায় 1200 টাকা, 1800 টাকা, 2000 টাকা পর্যন্ত, 1200 টাকারই 2000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এটা নিয়ে নিশ্চয়ই আপনি বলবেন। ওনারা সাব হেড করেছেন, কক্সবাজারের 4টি আসনে 18 জনের মনোনয়নপত্র বৈধ, 5 জনের বাতিল। আরেকটি জিনিস ওনারা থার্ড লিড করেছে, ভোটের বিনিময়ে কেউ যেন দিন ও জান্নাত বিক্রি না করে, বলেছেন আলম সমাজকে সালাউদ্দিন আহমেদ, বিএনপির প্রার্থী। আমার হাতে আছে দৈনিক আজকের দেশ বিদেশ। তারাও এলপিজির বিষয়টি এনেছে এবং প্রার্থিতার বিষয়ে বুঝেছে। তার উপরে ওনারা বলেছেন, ইমাম মুয়াজ্জিন খতিবদের কথা চিন্তা না করে ইসলামের দোহাই দিয়ে ধর্ম বিক্রি করা হচ্ছে, সালাউদ্দিন আহমেদ এই কথা বলেছেন। আছে কক্সবাজার 71, ওনারা হেড করেছেন, সবাই এখন পুরোদমে নির্বাচনে, থেমে গেছে সব ষড়যন্ত্র তত্ত্ব। এই যে তারেক জিয়া আসার আগ পর্যন্ত আকাশে বাতাসে খালি খালি ষড়যন্ত্র, কোনো যন্ত্র আর কাজ করতেছিল না, খালি ষড়যন্ত্র ছাড়া। নিশ্চয়ই এই বিষয়েও আপনি কথা বলবেন। ওনারা আরেকটি সংবাদকে শিরোনাম করেছে, টোলের ফাঁদে কৃষি উৎপাদনকারীরা, লামার ফাইতং ইউনিয়নে দ্বৈত করের বোঝা। নিশ্চয়ই আমরা খবরটার বিচার পড়ব এবং আপনি সেটা নিয়ে আলোকপাত করবেন। দৈনিক বাকখালী শিরোনাম করেছে, কক্সবাজার ও 3 ও 4 আসনে 10 জন প্রার্থীর মনোনয়ন বৈধ, 1 জনের বাতিল। একটু গরমিল হয়ে গেল না? ওরা বললো 5 জন প্রার্থী চলে গেছে, এরা আচ্ছা হোক, নিশ্চয়ই আমরা ভিতরে কি লেখা আছে দেখবো। ওনারা আরেকটি সেকেন্ড হেড করেছে, মাতামুহুরী নদীর উপর অস্থায়ী কাটানো কাঠের সেতু উদ্বোধন করলেন সালাউদ্দিন আহমেদ। এটাও নিশ্চয়ই ইন্টারেস্টিং একটা নিউজ, আমরা আলোচনার দাবি রাখি। দৈনিক সৈকত, তারা যথারীতি মনোনয়ন এটা বলছে, তার উপরে ওরা সাব হেড করেছে, 3 দিনের রাষ্ট্রীয় শোকের সমাপ্তিতে তারেক রহমানের আবেগঘন কৃতজ্ঞতা, দোয়া ও ফুলের শুভেচ্ছায় সিক্ত খালেদা জিয়ার সমাধিস্থল। তারাও সাব হেড করেছে, বিএনপির মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে, ওই একই অনুষ্ঠানে সালাউদ্দিন চৌধুরী। ওরা আরেকটা ছোট ইয়েকে করেছে, বাইতুস-শরফ শাহ কুতুবুদ্দিন আদর্শ দাখিল মাদ্রাসার সুপার পদে মাওলানা মোর্শেদুল আলম রাজীবের যোগদান। আপনি নিশ্চয়ই জানেন যে বাইতুস-শরফ স্কুল অ্যান্ড কলেজ, বাইতুস-শরফ যে ঘরনার যে মাজেজা, তাদের যে হাসপাতাল, এগুলো সবই আমাদের সমাজের জন্য, কক্সবাজার সমাজের জন্য ভীষণ উপকারী। নতুন মাদ্রাসায় একজন যোগ্য সুপার যোগদান করেছেন। আমরা নিশ্চয়ই স্টুডিও থেকে ওনাকে স্বাগত জানাই এবং দৈনিক সৈকতকেও সাধুবাদ জানাবো যে এরকম একটা সংবাদ সামনে নিয়ে আসার জন্য। দৈনিক ইনানি তাদের
শিরোনাম করেছে জামাত এনসিপি জোট কার লাভ কার ক্ষতি। এনসিপি যে জামাতে গেল এতদিন পরে, এই হিসাব নিকাশ ওনারা করতে চাচ্ছেন, নিশ্চয়ই এটাও আলোচনা করবেন। ওরা সেকেন্ড হেড করেছে হেভিওয়েট প্রার্থীদের যত সম্পদ। এই 4টি আসনে যারা বড় বড় খেলোয়াড় তাদের যে আয় ব্যয়ের বিকাশে যে হিসাব দেওয়া হয়েছে তার একটু বিশ্লেষণ তারা হয়তো করেছে। জেলার 4 আসনে 18 প্রার্থীর মনোনয়নপত্র বইতে ওরা আগে নিয়েছে। জেলায় বেড়েছে তীব্র শীত, শীত বেড়েছে। আপনি কোট পরে এসছেন, যদিও আমি এখনো কোট পরার মতো শীত অনুভব করছি না। দৈনিক নতুন সময়ের মেহেদি, নতুন সময়ের দৈনিক মেহেদি, তাদের শিরোনাম ভোট ঘিরে মহাপ্রস্তুতি, ত্রয়োদশ সংসদ নির্বাচন, দেশে দেশে ভ্রমণের শীর্ষে কক্সবাজার। এটা খুব ইম্পর্টেন্ট যে পর্যটনের রাজধানী কক্সবাজার স্বরূপে ফিরে এসছে। অবশেষে কক্সবাজারেই ভ্রমণ তালিকা শীর্ষ জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা নিশ্চয়ই কক্সবাজারবাসীর জন্য আনন্দের গৌরবের এবং কিছুটা ভোগান্তিরও। কারণ এই জেলা শহরে মানুষ আছে 5 লাখ, এই মানুষ খাওয়াইতে পারে 7 লাখ বা 10 লাখ। এখানে যদি হঠাৎ 20 লাখ হয়, 4 গুণ 5 লাখ মানুষ বেড়ে যায়, খাবারের উপর যানবাহনের উপর যে চাপ পড়ে, এটাও আমাদের আসলে মাথায় রেখে এটার আরো অবকাঠামো সংস্কার কিভাবে করা যায় আপনি নিশ্চয়ই জানো, এরা ভীত না হয়, পর্যটক দেখলে যেন আতঙ্কিত না। ঠিক দৈনন্দিন শিরোনামে এনেছে সে একই প্রার্থিতা বৈতলের তা। ওরা সাব হেড করেছে মায়ের দেখানো পথ ধরেই এগিয়ে যাবেন তারেক রহমান। বিএনপি শীর্ষ নেতৃত্ব এই ঘোষণাটুকু দিয়েছে। ওরা একটা চমৎকার সেকেন্ড হেড করেছে স্কুল মানেই বিল্ডিং নয়, মানসম্মত শিক্ষকই আসল শক্তি, পেকুয়ায় জনসভায় সালাউদ্দিন। খুব ইম্পর্টেন্ট কথা। শান্তিনিকেতনে আপনি জানেন, কলকাতায় আপনার অভিজ্ঞতা আছে, শান্তিনিকেতনে পুরো বিশ্ববিদ্যালয়ে একটাই বিল্ডিং, সেটা রেজিস্টার বিল্ডিং, যেখানে অফিস আদালতে কর্মচারীরা, কোনো শিক্ষকের কিন্তু কোনো বিল্ডিং নাই। এবং অনেক ক্লাস এরকম বর্ষাবিহীন মৌসুমে ওরা গাছতলায় বাসতলায় করে। কিন্তু বাস্তব প্রেক্ষাপট দেখবেন আমাদের শিক্ষকরা কিন্তু খুব বেশি নিবৃত্ত। এবং আপনি জানেন যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10 তলা 7টি ভবনের অনুমোদন হয়েছে। মানে যে ভবনগুলো এসে ইট কাঠরে, ওই যে আহমেদ সফা বলে গেছিল ডাকাতদের গ্রাম ভরে গেছে ইট কাঠের জঞ্জালে, এখন ওই জঞ্জালও তাদেরকে পোষাচ্ছে না। আরো 10টি 10 তলা বিল্ডিং, 7টি 10 তলা বিল্ডিং অনুমোদন হয়েছে, আরো 10টি পাইপলাইনে আছে। আপনি নিশ্চয়ই বলবেন যে স্কুল মানেই বিল্ডিং নয়, আপনি আপনার দৃষ্টিকোণ থেকে নিশ্চয়ই বলবেন। আজকের কক্সবাজার তারা হেড করেছে উখিয়াকে। উখিয়ার ভোটের অঙ্কে নতুন উত্তাপ। কেন উত্তাপ ছড়াচ্ছে? এটা হুমায়ুন কবির জুসান উখিয়া থেকে এই নিউজ করেছে। আমি সবসময় আমাদের সম্পাদক স্যারদেরকে অনুরোধ করেছি, ওনাদের প্রতিবেদকদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর যদি আমি পাইতাম, সংশ্লিষ্ট নিউজগুলো আমি স্টুডিও থেকেই কিন্তু ক্রস চেক করতে পারতাম এবং তাদের নতুন কিছু বলার আছে কিনা জানতে পারতাম। আমি ওনাদেরকে অনুরোধ করেছিলাম এরকম স্পেশাল উন্নয়নধর্মী নিউজগুলো যেন বাই নেমে ছাপানো হয়। আমাদের সময় পত্রিকায় নজরুল ইসলাম স্যারের মাধ্যমে আমরা একটা সূচনা করেছিলাম যে প্রত্যেকটা নিউজ বাই নেমে যাবে এবং ছবিও থাকবে, যেন লোকজন দেখে বুঝতে পারে যেটা কার নিউজ। এখন সেক্ষেত্রে আমরা একটু ক্রস চেক করতে পারতাম, ওনাদের ফলো আপটা আমরা স্টুডিও থেকে নিতে পারতাম। দয়া করে এই অনুষ্ঠান যদি সম্পাদকদের এবং বিশেষত বার্তা সম্পাদকদের নজরে আসে, তাহলে অনুরোধ করবো আপনারা যখন বাই নেমে ছাপান তখন যেন আমাদেরকে একটু আপনারা নক করেন এবং আমাদের তখন কথা বলতে সুবিধা হয়। দৈনিক গণসংযোগ ওই বৈধতা নিয়ে তাদের নিউজ করেছে। সেকেন্ড হেড করেছে পর্যটকে মুখর কক্সবাজারের সময়। তারা যে ছবিটা দিয়েছে আমি যদি ক্যামেরায় দেখাতে পারি, তিলটায় আর নাহিরে, ওরকম একটা ইয়ে। সেকেন্ড হচ্ছে মনোনয়ন বাতিল হলেও আশাবাদী জামায়াত প্রার্থী হামিদুর রহমান আজাদ। অলরেডি মনোনয়ন বাতিলের পথে, উনি তো এখনো আশা করছেন যে ফিরে পাওয়ার অনেক সুযোগ রয়ে গেছে। ওরা থার্ড হেড করেছে চকরিয়া শহীদ আহসান হাবিবের কবর জিয়ারতে দিনব্যাপক কর্মসূচিতে সালাউদ্দিন আহমেদ। ওকে গেল। আমাদের পরবর্তী সংবাদপত্র হচ্ছে দৈনিক কক্সবাজার সংবাদ। ওরা হেডলাইন করেছে সেই নিউজেই দেশ ভ্রমণের শীর্ষে কক্সবাজার। আমাদের কক্সবাজারবাসীর জন্য এটা একটা ভীষণ আনন্দের সংবাদ। কক্সবাজারকে চিনেই মূলত সৈকত দিয়ে, বিশ্বের সমুদ্র সৈকতের আমরা গর্বিত অহংকারের অংশ। নিশ্চয়ই আমাদের অহংকার এখন আর একটু বেড়ে গেছে। দৈনিক হিমসরি তারাও বৈধতা নিয়ে এবং এলপি গ্যাস নিয়ে সাথে সাথে তারা একটা চমৎকার নিয়োগ করেছে, নাপ নদ সীমান্তে 2 লাখ ইয়াবা আড্ডার।
খেয়াল করবেন, ওরা নদী লেখে নাই কিন্তু নাফ নাফ নদ। নাফ নদ কি নদী সেটা নিশ্চয়ই আপনি একটু বলবেন প্রথমে। তারপর হচ্ছে 2 লাখ ইয়াবা উদ্ধার। আমরা জানি যে 2 লাখ ইয়াবা উদ্ধার হলে দেখায় 20,000, 20,000 উদ্ধার হলে দেখায় 200। এখন 2 লাখ যেহেতু ইয়াবা উদ্ধার, আসলে কতটা উদ্ধার? সত্যি সত্যি 2 লাখ না 2 কোটি? একটু আপনি যদি বলেন। ওখানে ওনাকে আরেকটা নিউজ ওনারা ওটাই করেছে, যে দেশে স্কুল সংখ্যা বাড়াতে বললেন সালাউদ্দিন আহমেদ। ওই যে ওই নিউজের সূত্র ধরে যে বিল্ডিং হলে হবে না, শিক্ষকের মান বাড়াতে হবে। শিক্ষার মান বাড়াতে চাইলে শিক্ষকের মান বাড়াতে, স্কুল কলেজের মান বাড়াইলে বিল্ডিং বানাইলে হবে না। দৈনিক রূপসী গ্রাম বৈধতা নিয়ে করেছে ওনারা। আরেকটি করেছে, কক্সবাজার এক্সক্লুসিভ করেছে রূপসী গ্রামের নিজস্ব প্রতিবেদন। মাম্মি এন্টারপ্রাইজ ও কক্সট্রেট লিঙ্কে 25,000 টাকা জরিমানা, অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি। এটা যদি বাই নেমে নিউজ করতে খুবই ভালো হইতো, আমরা সরাসরি ওনার সাথে কথাও বলতে পারতাম। তারপরে এটা একটা মানে সূচনা যে 25,000 টাকা প্রতীকী হলেও দাম বেশি নিলে যে জরিমানা করতে পারে, একদম একটা প্রতীকী সংবাদ। আমরা ধন্যবাদ জানাচ্ছি রূপসী গ্রামকে এই সংবাদটা হেড করে সামনে নিয়ে আসার জন্য। দৈনিক সমুদ্রকণ্ঠ সংবাদ শিরোনাম করেছে হেভিওয়েট অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল। একটু আগে আমি যেটা বললাম যে মৌলানা হামিদ একজন আমাদের এখানে বিরাট লড়াকু বড় বলি বলা যায়, বলি খেলার বড় বলিদের একজন, তাকে ধরাশায়ী হতে হয়েছে। ওরা আরেকটা সাব হেড করেছে অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয়ে নতুন সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত আমরা জানবো। তারা একটা পূর্বাভাস দিয়েছে, জানুয়ারিতে 4-5টি শৈত্যপ্রবাহ, পৌষের শীতেই কাঁপছে দেশ, কাঁপছে কক্সবাজারও। আপনার শীতের কোট ঠিক আছে, তাহলে তো আপনার কোট পরা ঠিক আছে স্যার। আর বাই প্রফেশনাল আমাকে তো কোট করতেই হয়। হ্যাঁ, আপনারা তো আবার পেঙ্গুইন ড্রেস ছাড়া আদালতে যেতে পারেন না। হ্যাঁ, রূপালী সৈকত, অনেকদিন বাদে রূপালী সৈকত পাওয়া গেছে। সম্পাদক মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আছেন কিনা এখনো, নাম বীর মুক্তিযোদ্ধার নাম দেখা যাচ্ছে না এখন। সম্পাদক থেকে শেখ সেলিম এবং আবুল কাসেমকে দেখেছে। একসময় এই পত্রিকা মুক্তিযোদ্ধা ফজলুল কাদের ভাই সম্পাদনা করতেন। অনেকদিন পরে এটা হাতে পেয়ে ভালো লাগতেছে। ওনারা একটা অন্য বিষয়কে শিরোনাম এনেছে, ভারতীয় হিন্দুত্ববাদের শিকার মোস্তাফিজ। ক্রিকেটে মোস্তাফিজ স্বনামে পৃথিবীব্যাপী বিখ্যাত। ক্রিকেট তো আমাদের রক্তের ধারায় ঢুকে গেছে বলা যায়, প্রাণের আকুতি। তো মোস্তাফিজকে ওরা অবশেষে কলকাতা আইপিএল এ নিল, তারপর আবার বাদ দিল। এই যে রাজনীতির ভিতর পলিটিক্স ঢুকে যাওয়ার মতো, খেলার ভিতরেও পলিটিক্স ঢুকে যাচ্ছে, কি ভাষা আছে নিন্দা জানার। আমরা কি শেষে আইপিএল কে বয়কটই করব? তাই তো করা উচিত নাকি? খেলাধুলাকে বয়কট করবেন না, এখন এর আর কি প্রতিবাদ হতে পারে? ওইটা দিয়ে ওটাই আমার শেষ সংবাদপত্র। শুধু দর্শক মন্ডলী, আমরা এবার আলোচনায় যাচ্ছি। শেষটা দিয়ে যদি শুরু করেন যে কিভাবে আমরা এর প্রতিবাদ করতে পারি। প্রতিবাদের ভাষাটা কিভাবে আপনি নির্বাচন করবেন সেটা হচ্ছে আসল বিষয়। এখন আপনি কোনো জিনিসের প্রতিবাদ করবেন, সেটাকে আইনানুগ প্রতিবাদ করবেন নাকি একজন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে প্রতিবাদ করবেন? আইনের চেয়ে তো আবেগ বড়। হ্যাঁ, এখন আবেগ যখন প্রাধান্য পাবে সেখানটাই কিন্তু আইন কাজ করবে না, আইন ওখানে অসহায়। হাজার হাজার লাখ লাখ মানুষ যেখানে আবেগে রাস্তায় নামে, একদম, তখন সেনাবাহিনী বিডিআর কিছু করতে। এটা সবচেয়ে বড় প্রতিবাদের ভাষা হচ্ছে যে জনপ্রতিরোধ গড়ে তোলা। আচ্ছা, ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমরা দেখছিলাম যে মুখরিত কক্সবাজার, পর্যটনের কক্সবাজার। স্যার, কালকে একটা দুর্ভাগ্যজনক নিউজ এসেছে। কালকের উদ্ধৃতি দিয়েই আমি আপনাকে আমাদের অনুষ্ঠানে আলোচনায় স্বাগত জানাবো। কালকে দৈনিক কক্সবাজার বার্তা শেষের পাতায় একটা নিউজ করেছে, সোনাদিয়ায় তরুণী উদ্ধার, রহস্য ঘনীভূত, অবৈধ কটেজ ও প্রশাসনিক নিষ্ক্রিয়তায় প্রশ্নের মুখে পর্যটন শিল্প। স্যার, আপনি জানেন যে পর্যটনের জীববৈচিত্র্য রক্ষার জন্য পর্যটনের অন্যতম আকর্ষণ সেন্ট মার্টিনকে নানা রকম বিধিনিষেধের আওতায় আনা হয়েছে। 10 মাস বন্ধ রাখা হয়েছে পর্যটন। 2 মাস যেটা চলছে তাও একটা নিয়ম কাঠামোর মধ্যে 2,000 মানুষ মাত্র সুযোগ পাচ্ছে রাত্রি যাপনের, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দৈনিক সোনাদিয়া দ্বীপটা আরও প্রতিবেশ সংকটাপন্ন, আরও কক্সবাজারের নিকটে। কিন্তু এই সোনাদিয়া সম্পর্কে এই উদাসীনতার কি কারণ? আর আপনি যে নিউজটা দেখলেন, ওখানে শত শত কটেজ গড়ে উঠছে অবৈধভাবে। ওগুলো কারা এর মালিক? এগুলোর কোনো নিবন্ধন আছে কিনা? জেলা প্রশাসন এগুলো জানে কিনা? পরিবেশ অধিদপ্তর তাদেরকে কি ছাড়পত্র দিয়েছে? কারণ আপনি জানেন ওখানে পরিযায়ী পাখি আসে 12 মাস, ওখানে পরিযায়ী পাখি ডিম দেয়, কচ্ছপরা ডিম দেয়,
তারপরে অতিথি পাখিরা আসে, ওখানে কিছু কি বলে সংকটাপন্ন প্রাণীর নিবাস ইত্যাদিতে মিলিয়ে কি হচ্ছে ওখানে? এই যে কটেজের নিউজটা আসছে, তরুণী গেল, তার নিবন্ধন করা হয়েছে কিনা, সে হোটেল রুমে আসার পর পুলিশকে জানানো হয়েছে কিনা, কারা ওখানে থাকতে যায়, কারা থাকে, যদি একটু সামগ্রিকভাবে বলেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। প্রথমে একটু সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে বলি। এখন জানুয়ারি মাস, যখন শীতকাল শুরু হয় তখন কিন্তু পর্যটনের একটা ঢল কক্সবাজারে থাকে। তো প্রশাসন কিন্তু সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখেন। আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখবেন যে তারা পর্যটন বিষয়টাকে কেন্দ্র করে শীতকালীন বিষয়টাকে যে কোনো সময় যখন পর্যটক আসেন তারা তাদেরকে সেফগার্ড দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়ে থাকে। এখন সবাই অবগত যে যখন পর্যটনের ঢল নামে, আমাদের কক্সবাজারে অ্যাজ ইউজুয়াল মানুষ ধরেন যদি 1 লাখ হয়, যখন পর্যটন সময়টা আসে, পর্যটক যখন আসার সময়টা হয়, তখন মানুষ ধরেন ওভার এক্সিডেড হয়ে যায়। এখন ওভার এক্সিডেড বিষয়টা এখন মাথায় নেওয়ার মতো পর্যাপ্ত ক্যাপাবিলিটি আমাদের আছে কিনা, এবং পর্যাপ্ত সরঞ্জামাদি, পর্যাপ্ত জনপ্রতিরোধ গড়ে তোলার মতো বা পর্যাপ্ত তাদেরকে গাইড করার মতো জনবল আছে কিনা, সেটা একটা বিষয়। এর ভিতরে সেন্ট মার্টিন, তারপর বিভিন্ন সোনাদিয়া দ্বীপ যেটা বললেন, সেগুলো সমুদ্র সৈকতের পাশাপাশি সেগুলো কিন্তু আমাদের টুরিস্ট অন্যতম আকর্ষণ। এখন যে বিষয়টা হয়, যে বিষয়টা আপনি বললেন যে এই যে ভোগান্তির একটা মেন কারণ, এই ভোগান্তির একটা মেন কারণ হচ্ছে যে আমাদের ওভার এক্সিডেড জনগণ, যেটাকে আমরা সোনাদিয়ার মতো এটা নিয়ন্ত্রণ করতে পারছি না কেন? কক্সবাজারে তো এভাবে নিয়ন্ত্রণ করা যায়। আমি নিয়ন্ত্রণ করতে পারছি না কেন সে বিষয়টা আসছি, সেটা আমি দুটো দৃষ্টিভঙ্গিতে আপনাকে জানান দিব। তো আমাদের যে লোকবল, প্রশাসনিক যে বিষয়টা, সেটাকে আমরা যখন আমরা ভাগ করে ফেলি যে এই জায়গায় এরা সাপোর্ট দিবে, এই জায়গায় এরা সাপোর্ট দিবে, এই জায়গায় এরা সাপোর্ট দিবে, সব কিছু কিন্তু একটা কিসের মধ্যে চলে আসে, ঝামেলার পূর্ণ একটা ইয়ের মধ্যে চলে আসে যে আমরা আসলে পারছি কিনা সেই বিষয়টাকে ওভার এক্সিডেট করার জন্য। তাহলে এখন সেই জায়গাটাই আমার যে এটা করণীয়, যেমন আমি যখন পর্যটক হিসেবে এখানে আসবো কক্সবাজারে, আমার যথেষ্ট সচেতনতা কিন্তু আমার নিজে থেকেই তৈরি করতে হবে। রাইট, নিজে থেকে কেমন করে তৈরি করতে হবে? এখন আমি সোনাদি নিয়ে আসছি পরে, জাস্ট আমি আগে সাধারণ নাগরিকের দৃষ্টিভঙ্গিতে, যেমন আমিও হয়তো চিন্তা করছি যে আমি আজকে সোনাদিয়া যাবো একটু, তাইলে আমি অ্যাজ এ পার্সন, আমি ওইখানে যাওয়ার আগে আমার কি কি করণীয় হবে সেটা আগে আমাকে জানতে হবে। আগে জানার বিষয় কীভাবে আসছে, যে জায়গায় আমি লোকেশনটাতে যাব, সেই জায়গা সম্পর্কে আমার একটা পূর্ণ ধারণা আমার আগে থেকে রাখতে হবে। কিন্তু আমরা সাধারণ জনগণ কিন্তু সেই জায়গাটা সম্পর্কে পূর্ণ ধারণা রাখি না, বিদায় আমাদের বিভিন্ন ভোগান্তিগুলো চলে আসে। এখন আপনি হয়তো বলতে পারেন যে যেখানেই যাই না কেন, আমরা হয়তো ফ্যামিলি সমেত যাই, বা বন্ধু বান্ধব সমেত যাই, বা বন্ধুর সাথে বান্ধবী যাই। এখন বান্ধবীর সাথে বন্ধু বা বন্ধুর সাথে বান্ধবী যাওয়ার বিষয়ে তাদের এজ লিমিটেশনের একটা বিষয় আছে। কার বান্ধবী কার সাথে যাচ্ছে সেটাও তো একটা ব্যাপার। সেটাও একটা ব্যাপার, এবং মেইন বিষয় হচ্ছে যে আমি কোন এজে গিয়ে কোন বিষয়টা করতে পারবো সেটাও একটা এজ লিমিটের একটা ব্যাপার আছে। এবং যে জায়গায় আমি যাচ্ছি ওখানে পুলিশ নিরাপত্তা আদৌ আছে কিনা একদম এক্স্যাক্টলি। আচ্ছা স্যার, আমি একটু এটাতে আপনাকে বলতে যে সোনাদিয়াতে যদি কোনো পুলিশ ক্যাম্প না থাকে, তাহলে যে মেয়েগুলো, ছেলেগুলো, যে শিশুগুলো, যে বৃদ্ধগুলো ওখানে থাকছে, ওটা এমনি দস্যুপ্রবণ এলাকা। তো এই নিরাপত্তাহীনতায় আমরা কিভাবে দর্শকদের এলাও করতেছি, ওখানে কিভাবে রাত কাটানোর এলাও করতেছি? সেটাই বলছি। এখন সেটাকে আমি সেন্ট মার্টিন দিয়ে একটু উদাহরণ, রাইট, সেন্ট মার্টিন দিয়ে আমরা সেন্ট মার্টিনকে কিভাবে সেভ করছি, সেফগার্ড কিভাবে দিচ্ছি, আমরা দেখছি কি সেন্ট মার্টিন কেস এই যে যদি পরিবেশ বান্ধব করতে যাই, তাহলে আমাদের কিছু রেস্ট্রিকশন, বাঁচাতে চাই, উল্টাভাবে বলি, কিছু রেস্ট্রিকশন আমরা কিন্তু ওইখানে নিয়ে করেছি। এখন ঠিক এক্স্যাক্টলি ওই রেস্ট্রিকশনটা আমাদের এখানে সোনাদিয়াতে ইমপ্লিমেন্ট করতে হবে, দেন এবং মনিটরিং করতে হবে। রাইট, যার কারণে গিয়ে থ্যাংক ইউ। আমরা এই প্রসঙ্গটা এখানে শেষ করতে যাচ্ছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, যারা প্রশাসনের সাথে জড়িত, যারা পুলিশ ডিপার্টমেন্টে আছেন, যারা পরিবেশ অধিদপ্তরে আছেন, যারা এগুলো মনিটরিংয়ের দায়িত্ব আছেন, তারা দেখবেন যে কোনো একটা দুর্ঘটনা আমাদের পর্যটনকে ক্ষতিগ্রস্ত করতে হবে। আই রিপিট, ওখানে কোনো একটা দুর্ঘটনা আমাদের পর্যটনকে ক্ষতিগ্রস্ত করবে। অলরেডি একটা ঘটনা ঘটে গেছে। নেক্সট টাইম যারা ওখানে রাত্রে থাকবে তারা যেন আগেই পুলিশকে ইনফর্ম করে এই কটেজগুলোতে কে কে আছে, কোন রুমে কে কে আছে, এটা যেন পুলিশ ওয়েল এনাফ
ইনফর্ম না হয়ে একদম। তাকে রাত্রি যাপনের অন্তত অনুমতি নেবে। ঘুরতে যাক, বেড়াতে যাক, ঠিক আছে, রাত্রি যাপন করতে হলে তাকে অবশ্যই স্বনামে নিবন্ধন করে রাত কাটাতে হবে, এটা তো প্রথম খুব শর্ত। জরুরি, খুব জরুরি। এবং এই হোটেল মোটেলগুলো কারা চালাচ্ছে, ওখানে কি করতেছে, এটা নিয়মিত মনিটরিং অবশ্যই। আসতে হবে। এখন ইয়াবা চালানো একটা বড় রুট হয়ে গেছে সোনাদিয়া, হ্যাঁ। যেহেতু অন্য কোনো পুলিশ নাই, কিচ্ছু নাই, ওটা একটা নিরাপদ। এই হোটেলগুলো কারা চালায়, তাদের নিবন্ধন আছে কিনা, এই যারা নিবন্ধন কর্তৃপক্ষ তারা এই বিষয়টা নজর ওই যে আমাদের ইংরেজিতে একটা প্রবাদ আছে, প্রিভেনশন ইজ বেটার দেন রাইট। আমি আশা করি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের এই অনুষ্ঠান শুনবেন এবং এই শুনে এখান থেকে ব্যবস্থা নেবেন। আমি আরেকটা বিষয় আছে, কক্সবাজার বার্তা তাদের শিরোনামই করেছে পুলিশের ভিতরেই ইয়াবা সাম্রাজ্য। এটা স্বনামে একটা এরকম শক্তিশালী নিউজ আমার আগে চোখে পড়ে নেই। পুলিশকেই সংবাদকর্মী নিশ্চয়ই বিচার বিশ্লেষণ করে ইমরান হুসাইন এই নিউজ করেছেন। চট্টগ্রাম কক্সবাজার রুটে সক্রিয় পুলিশ সিন্ডিকেট, পুলিশের ভিতরেই ইয়াবা সাম্রাজ্য, সাংঘাতিক অভিযোগ। আমি নিশ্চয়ই নিউজটা দেখাতে পাচ্ছি, এটা নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা, নিশ্চয়ই এটা যথাযথ কর্তৃপক্ষ যথাযথ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবে। কি মনে হয় এই যে আমাদের যে ইয়াবার একটা দুর্নাম সরিয়ে গেলো, কক্সবাজার বললেই আগে আসে যে ইয়াবার কথা, তাই না? এই যে যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র, বাংলাদেশে একমাত্র অন্য কোনো দেশের সাথে সীমান্ত যদি থাকে সেটা হচ্ছে কক্সবাজারের সাথে, কক্সবাজারের সাথে। কাজে ইয়ান মাত্রে যে ইয়াবা সাম্রাজ্য, সেটা আমাদের এখানে ইনফ্লুয়েন্স ওভারফ্লো হয়ে আসবেই, এটাই স্বাভাবিক। তা আমাদের রাষ্ট্রীয় কি এটা একটা ব্যর্থতা না, আমরা এই আগ্রাসন ঠেকাতে পারলাম না? এবং দেখা যাচ্ছে যাদের দিয়ে ঠেকাতাম সেই পুলিশের ভিতরে একটা ইয়াবা সাম্রাজ্য। কি মনে হয় স্যার? না, এখন এই বিষয়টাকে আপনি একটু অন্যভাবে অ্যানালাইসিসমেন্টে যাই। সেটা হচ্ছে যে যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, এবং আমাদের যত ইলিগেল অ্যাক্টিভিটিস, যেহেতু বর্ডার ওইখানটাই, তো সেক্ষেত্রে ওইখান থেকে সবকিছু এখানে আসে। এবং পুলিশ বা প্রশাসন যারাই এগুলোর বিরুদ্ধে কাজ করছে তারা কিন্তু যথেষ্ট সচেতন এই বিষয়গুলো নিয়ে। তারপরেও অনেক সময় এই যে সম্মুখতার বা প্রশাসনিক যে ল্যাকিংসগুলোর কারণে অনেক সময় নিজেরাও কিন্তু কি করতে পারে না, মানে বিষয়গুলোতে হস্তক্ষেপ করতে পারে না। এখন মেন যে বিষয়টা হলো, মেন প্রশাসনের যে বিষয়টা, এটা প্রশাসনিকভাবে যদি কোনো একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে এই বিষয়টাকে আলোকপাত করা যায়, সেই বিষয় উনি আরো ভালো করে বিষয়টাকে বলতে পারবেন। রাইট স্যার, কিন্তু এখানে কথাটা দুইটা, একটা হচ্ছে প্রশাসনিক ব্যর্থতা, পুলিশি জনবলের অভাব, পুলিশি টেকনোলজির অভাব, একটা এইটা, আর একটা পুলিশ নিজের ভিতরেই বিক্রি বাণিজ্য করা, তারা নিজেরাই হোলসেল করা। কেমন না জিনিসটা? যে এটা যেহেতু সংবাদপত্রের কর্মী যেহেতু জানে, কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে না? কেন কাউন্টার ইন্টেলিজেন্সের এরা বের করতে পারে না? কেন এদেরকে বিচারের মুখোমুখি করা যায় না? বিচারের মুখোমুখি সব অন্যায়কারী হবেন আজকে বা কালকে। আপনি যেহেতু আইনে আছেন, হ্যাঁ, সময়ের বিষয়। যেমন হয়তো কোনো অপরাধ হলে সেটা হয়তো আজকে আসছে না, বাট 10 দিন পরে সেটা গিয়ে আলোকপাত হবেই। কারণ কদিন আপনি অপরাধটাকে চুপিয়ে রাখবেন? তো চোরের 10 দিন গৃহস্থের একদম ঠিক। তো সেই বিষয়ে পুলিশ প্রশাসনও কিন্তু এটা নিয়ে তৎপর, অবশ্যই তৎপর বিদায় হয়তো তারা এগুলো নিয়ে কাজ করছে বা এগুলো নিয়ে যথেষ্ট সচেতন। এবং ব্যর্থতার যে বিষয়টা বললেন, আসলে ধরেন রক্ষকে ভক্ষকের মতো যদি হয়, তখন তো আসলে আচ্ছা স্যার, পুলিশের ব্যাপারটা কি আরেকটা হয় না? পুলিশ 100টা ভালো কাজের মধ্যে 99টা ভালো কাজ করলে আমরা এগুলো আলোকপাত করি না, এগুলো আলোচনাও করি না। একটা যদি ওদের গাফিলতি হয় তাহলে আমরা ওটা নিয়েই বড় করে বলি। ব্যাপারটা কি অনেকটা ওরকমও না? আমাদের মেইন দুর্বল পয়েন্ট হচ্ছে তো এটাই, যে আমরা ভালো কাজগুলোকে হাইলাইটেড করি না, যেটা আমাদের ল্যাকিংস আছে, যেটা আমাদের দুর্বলতার কারণে হয় বা ইয়ের কারণে হয়, মানুষ ম্যান পাওয়ারের কারণে হয়, সেই জিনিসটাকে আমরা একটু হাইলাইট করি বেশি। কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা তাদের ভালো কাজগুলোকেও হাইলাইট করি, তাইলে কিন্তু এই বিষয়গুলো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চয়ই এই ব্যাপারটা নজর দেবেন। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।